জর্ডানে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত, নিখোঁজ 1। যুক্তরাষ্ট্রের আক্রমণ চলছে, শান্তি চুক্তিতে ট্রাম্পের সইয়ের মূল্য নেই, কটাক্ষ মোস্তফা কামালির। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, নতুন করে চালানো হামলায় 9 ফিলিস্তিনির প্রাণহানি। পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়ানোর পরিকল্পনা তেল আবিবের। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 9, আহত 70। সামরিক অবকাঠামো ছিল লক্ষ্যবস্তু, দাবি কিয়েভের। দোনেৎস্কে আরও 1 শহর অঞ্চলে মস্কোর অভিযান জোরদার। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি আলোচিত ককরোচ জনতা পার্টির। আমরণ অনশনে অভিজিৎ, হাসপাতাল থেকে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ওয়াংচুকের। ইরানের প্রতিশোধমূলক হামলায় জর্ডানের 2 মার্কিন সেনা নিহত হয়েছেন, এখনও নিখোঁজ আছেন অন্তত 1 জন। ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা কামালি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা ভুলতে পারবে না। শান্তি চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ের কোনো মূল্য নেই বলেও কটাক্ষ করেন তিনি। মাত্র 1 মাস আগেও যুদ্ধ থামানোর লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে 25 জুন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার পর তা দ্রুত ভেঙে পড়তে শুরু করে। লিখিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক চুক্তিভঙ্গ প্রমাণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন। যুক্তরাষ্ট্রকে প্রতারণাপূর্ণ, অবিশ্বস্ত ও অযৌক্তিক বলে অভিহিত করেন তিনি। বলেন, ইরানি জাতি ও প্রতিরোধ জোটের কাছে যুক্তরাষ্ট্রের জন্য অবিস্মরণীয় শিক্ষা অপেক্ষা করছে। সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা ও সাবেক রেভলিউশনারি গার্ডস কমান্ডার মোহসেন রেজাই সতর্ক করে বলেন, মার্কিন হামলা আরও কয়েকদিন চললে ইরান পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযানে যাবে এবং ভূখণ্ড দখলের যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি অভিযোগ করেছেন, গত 1 সপ্তাহে সমঝোতা স্মারকের প্রতিটি শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে শনিবারও ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত থাকে মার্কিন হামলা। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হরমোজগান প্রদেশের সিরিকের আশপাশে অন্তত 3টি বিমান হামলা চালানো হয়। এতে অন্তত 116টি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দার আব্বাস, হাজিয়াবাদ সহ কয়েকটি এলাকায় মোবাইল, ইন্টারনেট ও ল্যান্ডলাইন সেবা ব্যাহত হয়েছে। পাল্টা হামলাও অব্যাহত রেখেছে ইরান। কুয়েত ফায়ার ফোর্স জানিয়েছে, তেহরানের হামলায় সৃষ্ট 2টি বড় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন দমকল কর্মী আহত হয়েছেন। এছাড়া আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আরও 3টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যদিও সেখানে হতাহতের খবর নেই। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে 2 মার্কিন সেনা নিহত হয়েছেন, 1 জন নিখোঁজ রয়েছেন। আহত 4 সেনাকে হাসপাতালে নেওয়া হলেও পরে তারা দায়িত্বে ফিরে গেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাদের আত্মত্যাগ যুক্তরাষ্ট্রের সংকল্পকে আরও দৃঢ় করবে। এই ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী। মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য ব্যাপক হামলার আগে ইসরায়েলে আরও কয়েক ডজন আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন এই পরিকল্পনা ও যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য নতুন হামলার আগে ইসরায়েলে আরও কয়েক ডজন আকাশের জ্বালানি সরবরাহকারী বা এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে একাধিক সামরিক পরিকল্পনা পর্যালোচনা করেছেন এবং কয়েকদিনের মধ্যেই হামলা আরও জোরদারের নির্দেশ দিতে পারেন তিনি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী নতুন পরিকল্পনায় ইরানের বিদ্যুৎ কেন্দ্র, গুরুত্বপূর্ণ অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ভূগর্ভস্থ সন্দেহভাজন পিকস্যাক মাউন্টেন স্থাপনাতেও হামলার বিকল্প বিবেচনা করা হচ্ছে। গোয়েন্দাদের সন্দেহ, ভূগর্ভস্থ পর্বতে গোপন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলেছে তেহরান। দাবি করা হচ্ছে, এসব হামলার লক্ষ্য ইরানের সক্ষমতা আরও দুর্বল করা এবং তেহরানকে আবারও আলোচনায় ফিরতে চাপ দেয়া।
দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ৩০টির বেশি আকাশে জ্বালানি সরবরাহকারী মার্কিন বিমান অবস্থান করছে। নতুন চালান পৌঁছালে যুদ্ধের শুরুর সময়ের মতোই আবারও কয়েক ডজন ট্যাঙ্কার মোতায়েন করা হবে। তবে বাণিজ্যিক ফ্লাইটে বিঘ্ন এড়াতে ইসরায়েল এসব বিমান সামরিক ঘাঁটিতে সরিয়ে নেয়ার কথা বললেও মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম এখনও বেন গুরিয়ন বিমানবন্দর ব্যবহারকেই অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছে এক্সিওস। এদিকে টানা মার্কিন হামলার মুখে ইরানের ভেতরেও যুদ্ধ ও কূটনীতি নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। দেশটির কয়েকজন মধ্যপন্থী রাজনীতিক এবং বিশ্লেষক বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে মানবিক ও অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে। তাদের মতে, কূটনৈতিক পথ এড়িয়ে উগ্র অবস্থান নেয়ার কারণেই ইরানকে একের পর এক যুদ্ধের মূল্য দিতে হচ্ছে। একই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় দ্রুত কূটনৈতিক উদ্যোগ জোরদারেরও আহ্বান জানিয়েছেন তারা। নাসরিন রুমি। যুদ্ধবিরতির মধ্যেও অবরুদ্ধ গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৯ ফিলিস্তিনি। একই সঙ্গে গাজা ও পশ্চিম তীরে নতুন অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে তেল আবিব। এদিকে নিউ ইয়র্ক সফরে গেলেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের আইনি সুযোগ খতিয়ে দেখছে মেয়র জোহরান মামদানির প্রশাসন। থেকে কঠিনতর হচ্ছে গাজাবাসীর বেঁচে থাকার লড়াই। প্রতিদিনই ইসরায়েলি বর্বরতায় নিহত হচ্ছেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। স্থানীয় সময় শনিবারও গাজা সিটির জেইতুন ও নাসর এলাকায় পৃথক বিমান হামলা ও গোলাবর্ষণে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে এক শিশু কন্যাও রয়েছে। হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। একই সঙ্গে দের আল বালার পূর্বাঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে নতুন নিরাপত্তা সীমারেখা পশ্চিমে সরিয়ে নিয়েছে ইসরায়েল। এতে বহু ফিলিস্তিনি পরিবারের বাড়িঘর নতুন করে দখলকৃত এলাকার আওতায় পড়ে গেছে। স্থানীয়দের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে এলাকা জুড়ে সামরিক অভিযানও চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে গাজার উত্তরে ৩টি নতুন নাহাল আউটপোস্ট এবং অধিকৃত পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনার ঘোষণা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচ। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। অন্যদিকে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে এলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের আইনগত ক্ষমতা রয়েছে কিনা তা পর্যালোচনা করছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রশাসন। এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি হওয়া নেতানিয়াহুর স্থান হেগে অবস্থিত আইসিসি ডিটেনশন সেন্টারে। তবে আইনের অনুমতি যতটুকু দেবে তার বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। দুই নেতার বৈঠকে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতি জোরদার এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েল লেবাননের মধ্যকার চুক্তি যেন এখন শুধুই কাগজে কলমে। হিজবুল্লাহকে নির্মূল করার নামে বেসামরিক এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের শিক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে আরও ৩টি বিদ্যালয় ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মন্ত্রণালয়ের দাবি, বিস্ফোরণের আগে বিদ্যালয়গুলো থেকে সরঞ্জাম লুট করা হয়। এতে ধ্বংস হওয়া বিদ্যালয়ের সংখ্যা অন্তত ২০-এ পৌঁছেছে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী সংঘাতের কারণে এখনও প্রায় ৫ লাখ লেবানিজ শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার তেবনিত এলাকায় ড্রোন পরিচালনার অভিযোগে হিজবুল্লাহর একটি অবস্থানে বিমান হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। সম্প্রতি ইতালির রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে লেবাননের দক্ষিণাঞ্চলে পরীক্ষামূলক নিরাপত্তা অঞ্চল গঠনের বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানায় ওয়াশিংটন। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী সরে গেলে সেখানে দায়িত্ব নেবে লেবাননের সেনাবাহিনী। তবে হিজবুল্লাহকে নিরস্ত্র করার শর্তে সেনা প্রত্যাহারের বিষয়টি নির্ভরশীল হওয়ায় এখনও বড় ধরনের অচলাবস্থা রয়ে গেছে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা যুদ্ধবিরতি কার্যকর রাখা, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপায় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি পুরো লেবাননে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব জোরদারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।
ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 70 জন। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, হামলা চালানোর স্থাপনাগুলো থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত যন্ত্রাংশ এবং নেভিগেশন সরঞ্জাম সরবরাহ করা হতো। এদিকে দোনেৎস্ক অঞ্চলের কৌশলগত শহর ক্রাসনি লিমান দখলে শেষ পর্যায়ের অভিযান চলছে বলে দাবি করেছে মস্কো। কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে আকাশ। স্থানীয় সময় শনিবার রাশিয়ার তাম্বভের কটভস্কে অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ভয়াবহ হামলা চালায় ইউক্রেন। একই সঙ্গে মস্কোর ইলেকট্রোস্তালে একই প্রতিষ্ঠানের আরেকটি গুদামে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এতে বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। এছাড়া শনিবার বেলগরদ অঞ্চলেও ড্রোন হামলা চালানো হয়। নোগিন্সকে একটি তেল ডিপোতেও আগুন ধরে যায়, যার কারণে কাছের একটি মাতৃসদন ও আবাসিক ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতে 19টি অঞ্চলের আকাশে, পাশাপাশি ক্রিমিয়া, আজভ সাগর ও কৃষ্ণ সাগর এলাকায় মোট 379টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার লক্ষ্য ছিল রাশিয়ার ড্রোন উৎপাদন ও সামরিক সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত দুটি বড় লজিস্টিক কেন্দ্র। তার দাবি, মস্কো ও তাম্বভ অঞ্চলের এসব স্থাপনা থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত যন্ত্রাংশ এবং নেভিগেশন সরঞ্জাম সরবরাহ করা হতো। একই সঙ্গে একটি তেল স্থাপনা এবং কৃষ্ণ সাগর, আজব সাগর ও অধিকৃত ক্রিমিয়ার কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতেও সফল হামলা চালানো হয়েছে বলে দাবি কিয়েভের। এদিকে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমোভ দাবি করেছেন, দোনেৎস্ক অঞ্চলের কৌশলগত শহর ক্রাসলি লিমানে ইউক্রেনীয় বাহিনীর সংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শহরটি দখলের শেষ পর্যায়ের অভিযান চলছে। একই সঙ্গে কনস্তান্তিনিভকা ঘিরে নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করেছে রুশ বাহিনী এবং স্লোভিয়ানস্ক ক্রামাতরস্ক অভিমুখে অগ্রসর হচ্ছে বলেও দাবি করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে ইউক্রেনের বন্দর, প্রতিরক্ষা শিল্প, গোলাবারুদ গুদাম, ড্রোন উৎপাদন কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং সেনা অবস্থান লক্ষ্য করে 19টি সমন্বিত হামলা চালানো হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ড্রোন ব্যবহার করে কৃষ্ণ সাগরে ইউক্রেনের সামরিক কাজে ব্যবহৃত একাধিক কার্গো জাহাজেও হামলার দাবি করেছে মস্কো। এবার ভারতে শিক্ষামন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তুলেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের সমর্থনে অনির্দিষ্টকালের অনশনেও বসেছেন তিনি। এদিকে সোনমকে জবরদস্তি হাসপাতালে নেওয়া হয়েছে বলে দাবি তার পরিবার ও আন্দোলনকারীদের। হাসপাতালে থেকেই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এ পরিবেশ কর্মী। ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ঠিক ওই সময় এক নারী তার দিকে কালি ছুঁড়ে মারেন। বিক্ষোভস্থলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে, যদিও এতে দমে যায়নি বিক্ষোভ। স্থানীয় সময় শনিবার দিনভর বিক্ষোভে মুখর ছিলেন সোনম ওয়াংচুকের সমর্থকরা। জাতীয় পতাকা, পোস্টার ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে আন্দোলনস্থল। ওয়াংচুককে হাসপাতালে নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মঞ্চে দাঁড়িয়ে আমরণ অনশনের ঘোষণা দেন। যেভাবে সন্ত্রাসী বা অপরাধীরা মানুষকে অপহরণ করে, ঠিক সেভাবেই সোনম ওয়াংচুক স্যারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাকে জোর করে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ভেবেছিল সোনম স্যারকে সরিয়ে দিলে এই আন্দোলন থেমে যাবে, দুর্বল হয়ে পড়বে। কিন্তু এখন সোনম স্যারের পরিবর্তে আমি অনির্দিষ্টকালের অনশন শুরু করছি। অন্যদিকে সফদরজং হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘদিনের অনশনের কারণে ওয়াংচুক কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। সামান্য পানি শূন্যতায় ভুগছেন, তবে তিনি সম্পূর্ণ সচেতন আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে হাসপাতালের ব্যাখ্যায় সন্তুষ্ট নন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো। তার অভিযোগ, পরিবারের সম্মতি ছাড়া যেন ওয়াংচুককে কোনো ওষুধ বা স্যালাইন দেয়া না হয় সে অনুরোধ জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত স্বচ্ছতা দেখাচ্ছেন না। গত 28 জুন থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। আন্দোলনকারীরা জানিয়েছেন, 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে পার্লামেন্ট অভিমুখে ঘোষিত পদযাত্রার কর্মসূচিও পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।